কি খবর সবার? আমরা কি সবাই আছি? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এতদিন পড়ে এসেছি কি বাংলাদেশের জিওলজিক্যাল স্ট্রাকচার এসব নিয়ে। তো এরপরে আজকে যেটা আমরা শুরু করব আজকে থেকে সেটা হচ্ছে পেট্রোলিয়াম নিয়ে পড়াশোনা করব। তো এর মধ্যে আজকের টপিক হচ্ছে মেইনলি পেট্রোলিয়ামের অরিজিন নিয়ে। তোমাদের যদি আমি জিজ্ঞেস করি যে পেট্রোলিয়াম বলতে কি বোঝো বা পেট্রোলিয়াম প্রোডাক্ট গুলা তোমরা কি জানো, মানে এই এতদিন ধরে যে পড়াশোনা করতেছো তো তোমাদের আইডিয়াটা কি পেট্রোলিয়াম সম্পর্কে? পেট্রোলিয়ামটা কি কেউ কি বলতে পারবা? পাথরে সঞ্চিত তেল। একটু জোরে। পাথরে সঞ্চিত তেল। পাথরে সঞ্চিত তেল না? আহ, শুধু কি তেলটাই পেট্রোলিয়াম প্রোডাক্ট? না না, ম্যাম, গ্যাস। গ্যাস। এখন যে কোনো অবজেক্ট বা ম্যাটেরিয়াল বলো সবগুলোর তিনটা স্ট্রাকচার আছে আমরা জানি না? তিনটা আহ, বলে না যে হচ্ছে গিয়ে কঠিন তরল বায়বীয় যদি আমরা বলি। ও সেক্ষেত্রে পেট্রোলিয়ামের এই তিনটা কন্ডিশন বলো তো কোন ক্ষেত্রে আমি কোনটাকে বলতে পারি যে হচ্ছে বায়বীয় অবস্থায় আছে, কোনটা গ্যাসীয় অবস্থায় আছে, আর কোনটা হচ্ছে লিকুইড অবস্থায় আছে? রক, ম্যাম পেট্রোল কিছু আর গ্যাস। অয়েল হ্যাঁ কি বলেছো? আচ্ছা, যে মানে প্রথম অ্যান্সার দিলা যে হ্যাঁ পেট্রোলিয়াম হচ্ছে পাথরে সঞ্চিত তেল। তো এখন তেল বলতে কোন ধরনের তেলকে আমরা বলছি পেট্রোলিয়াম প্রোডাক্ট? আমরা যে সয়াবিন তেল দিয়ে রান্না করতেছি সেটা, নাকি হচ্ছে নারকেল তেল ইউজ করতেছি সেটা, নাকি কোন তেলটাকে তুমি বলতেছো পেট্রোলিয়াম প্রোডাক্ট? স্পেসিফিক যেটা ম্যাডাম ভূগর্ভ ম্যাম, থেকে আসতেছে সেটা। জ্বালানি তেল। কোথা থেকে আসতেছে? মাটির নিচ থেকে, ভূগর্ভ থেকে। হ্যাঁ ভূগর্ভ থেকে যে তেলটা পাই ওটা কি তেল এটা জানো তোমরা? একটা স্পেসিফিক নাম আছে কিন্তু আমরা কিন্তু মাটির নিচ থেকে সয়াবিন তেল বা নারকেল তেল এসব পাই না। ক্রুড অয়েল, ক্রুড অয়েল। ক্রুড অয়েল পাই, হ্যাঁ এক্স্যাক্টলি ক্রুড অয়েল পাই। এবং মাটির নিচ থেকে সরাসরি ক্রুড অয়েলটা নিয়ে এসে কিন্তু একদম ক্রুড অয়েল রটা কিন্তু ইউজ করা হয় না, এটাকে রিফাইন করা হয় আরো ফার্দার। আমাদের একটা সাবজেক্ট আছে 3-2 তে পেট্রোলিয়াম রিফাইনারি। তো ওইটার পড়াশোনা হচ্ছে এই ক্রুড অয়েলটা রিফাইন করে, মানে এটাকে ভেঙে তোমার হচ্ছে কি কি প্রোডাক্ট পাই আমরা। টোটাল 14টা প্রোডাক্ট পাই ক্রুড অয়েল থেকে। তো এটা তো এখন পড়ার জিওলজিতে এটা কভার করবে না, এটা ওই সাবজেক্টে হচ্ছে প্রসেস প্রোডাক্ট সবকিছু ওখানে কভার করবে। তো মেইনলি আমরা পেট্রোলিয়াম যদি প্রোডাক্ট বলি লিকুইড প্রোডাক্ট যেটা সেটা হচ্ছে ক্রুড অয়েল, যেটা আমরা মাটির নিচে থেকে পাই। তো আর যদি আমরা ইঞ্জিনিয়ারিং ভাষায় বলি সেটা হচ্ছে রিজার্ভার থেকে পাই। রিজার্ভারের কথা তো সবাই শুনেছো, রিজার্ভারটা কি? হ্যাঁ রিজার্ভার। এখন তুমি বলতে পারবে না যে মাটির নিচ থেকে আমি তেল নিয়ে আসলাম। তো হচ্ছে যদি আমি বলি যে মাটির নিচে কোথায় তেলটা থাকে সেটা হচ্ছে রিজার্ভারে থাকে। এখন ওই রিজার্ভারটাতে যদি শুধু তেল পাই তাহলে আমরা ওটাকে বলবো অয়েল রিজার্ভার। যদি গ্যাস পাই সেটা হবে আমার গ্যাস রিজার্ভার, ঠিক আছে? এবং অনেক রিজার্ভারে তেল এবং গ্যাস একসাথে থাকে। কিছু রিজার্ভারে শুধু গ্যাস পাই। বাংলাদেশের যে রিজার্ভার গুলা বা বাংলাদেশের যে গ্যাস ফিল্ড গুলা এখানে কিন্তু সব আমরা গ্যাস পাচ্ছি। বাংলাদেশে কিন্তু কোনো মানে একটা অয়েল ফিল্ড ছিল যেটা সিলেটের হরিপুরে। কিছু বছর ওখানে থেকে আমরা তেল পেয়েছি, ক্রুড অয়েলটা পেয়েছি, এরপর ওটার প্রোডাকশন বন্ধ হয়ে গেছে। এটা তো এটা কি জানো তোমরা বাংলাদেশে একটা অয়েল ফিল্ড ছিল? এটা তোমরা জি ম্যাম জানি। হ্যাঁ জানো হরিপুরে। তো ওখান থেকে কিছু বছর আসলে ক্রুড অয়েলটা আমরা পেয়েছি। এখন বাংলাদেশে টোটালি কোনো ক্রুড অয়েল নেই এবং হয়তো
সামনেও হতে পারে যে সামনে আরো কোনো ফিল্ড আমরা পাবো যেখান থেকে আমরা ক্রুড অয়েল পাচ্ছি। তো বাংলাদেশে যে মেইনলি প্রোডাকশন হয় সেটা হচ্ছে গ্যাস, এবং এই গ্যাস ফিল্ডে অয়েল পাওয়া যায় না আসলে বেশি, মানে পাওয়া যায়নি এখন। তো আমরা যেটা বলছি বাংলাদেশের গ্যাস ফিল্ড গুলা, মানে বাংলাদেশের যে ফিল্ড গুলা বা রিজার্ভার গুলা, সেটা মেইনলি হচ্ছে গ্যাস রিজার্ভার। আমরা এখন করব যে এই যে আমরা পেট্রোলিয়াম প্রোডাক্ট গ্যাস বলি বা অয়েল বলি, কিভাবে এটা ফর্ম মানে ফর্ম করতেছে, কেন বাংলাদেশে এত গ্যাস, বা শুধু গ্যাস কেন পাচ্ছি, বা শুধু অয়েল কেন পাবো, গ্যাস অয়েল একসাথে কিভাবে পাচ্ছি। তো আমরা ফার্দার এটা স্টার্ট করবো যে কিভাবে এই গ্যাস বা তেল বা অয়েল যেটা এগুলো ফর্ম করতেছে। তো পেট্রোলিয়ামে যদি আমরা ডেফিনেশন মানে বলতে চাই বইয়ের ভাষায়, সেটা হচ্ছে যে ন্যাচারালি অকারিং হাইড্রোকার্বন। পেট্রোলিয়ামের মেইন কম্পাউন্ড কিন্তু হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন বলতে আমরা কি, যদি আমি বলি পেট্রোলিয়ামের মেইন কম্পাউন্ড হচ্ছে হাইড্রোকার্বন, তাহলে আমরা কি বুঝবো পেট্রোলিয়ামের যে প্রোডাক্ট গুলা, বা আমি যদি অয়েল বলি বা গ্যাস বলি বা কোল বলি, কয়লা যেটা, সেগুলোর মেইন প্রোডাক্ট গুলা কি, কম্পাউন্ডটা কি কি আছে ওটার মধ্যে, এটা কি কেউ জানো? কার্বন কার্বন এবং হাইড্রোজেন। কার্বন এবং হাইড্রোজেন, ঠিক আছে। তো কিছু কিছু ধরো মানে কিছু প্রোডাক্টে অনেক সময় অক্সিজেন থাকতে পারে এবং খুব সামান্য পরিমাণে নাইট্রোজেন, সালফার, এগুলো আসলে মানে ইম্পিউরিটিস হিসেবে থাকে আর কি। তো মেইনলি যেটা থাকে পেট্রোলিয়ামের মেইন কম্পাউন্ড সেটা হচ্ছে হাইড্রোকার্বন, মানে হাইড্রোজেন এবং কার্বন। তো এই পেট্রোলিয়ামটা আমরা কোথায় পাই, সেটা হচ্ছে মেইনলি রিজার্ভারে পাই, এবং রিজার্ভার গুলো কোথায় থাকে, আর্থের যে সারফেস তার নিচে। মানে সব কোনো রিজার্ভার কিন্তু ওপেন হয় না সারফেসে, সব কিছু হচ্ছে আর্থের সারফেসে বা সাব সারফেসে থাকে এবং অনেক গভীরে থাকে এটা। পেট্রোলিয়ামের ক্রুড অয়েল যেটা, মানে ক্রুড অয়েল যেটা, সেটাকে আরেকটা বলা যায় ফসিল ফুয়েল। আরেকটা নাম হচ্ছে এটা ফসিল ফুয়েল। ফসিল সম্পর্কে তো তোমরা জানো, ফসিল নামটা তো তোমাদের পরিচিত। তো তাহলে এটাকে বলা হয় ফসিল ফুয়েল কেন, এটা সামনে যখন পড়বো যে কেন এটাকে ফসিল ফুয়েল বলা হচ্ছে, তখন ব্যাপারটা ক্লিয়ার হবে যে হ্যাঁ এটাকে এই জন্য ফসিল ফুয়েল বলা হচ্ছে। সবাই একটু মাইকটা মিউট করে দাও। আচ্ছা, এখন আমি যদি বলি যে পেট্রোলিয়াম এন্ড ন্যাচারাল গ্যাস বা অয়েল এবং হচ্ছে ন্যাচারাল গ্যাস এগুলো কিভাবে ফর্ম করে, তো মেইনলি মাটির নিচে, বা আমি যদি বলি আর্থের সাবসারফেসে, এই যে অয়েল এবং গ্যাস, এই দুইটা জিনিস বা কোল বা পিট বলো, এগুলা যে ফর্ম হওয়ার প্রসেসটা অনেকটা সেম। এক একটা স্টেজে গিয়ে আসলে এক একটা ফর্ম করে, বাট ওদের যে মেইন কম্পাউন্ড বা যেগুলো হচ্ছে ওদের মেইন ইনগ্রেডিয়েন্টস, সেগুলো কিন্তু মোটামুটি সেম সব। আমি যদি এই স্লাইডটা দেখি, স্লাইডে দেখো তিনটা ফিগার আছে। প্রথম ফিগারটা যেটা বলা হয়েছে যে ধরো আজকে থেকে, মানে এটা হচ্ছে সি লেভেলে বলা হয়েছে, সি মানে ওশানের বিলো ওশান বা ওশানের সাবসারফেস যে ইয়াটা, ওখানের কথা বলা হয়েছে। যে ওখানে তো আমরা কি জানি সমুদ্রে অনেক ধরনের প্রাণী আছে, মানে এনিমেল বলো বা হচ্ছে অনেক ধরনের কিন্তু প্ল্যান্টও আছে, মানে ছোট ছোট উদ্ভিদ যদি বলি, আমরা যদি বলি জুওপ্ল্যাঙ্কটন বা হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন, মানে ছোট এনিমেল বা ম্যারিনের যে এনিমেল গুলা বা প্ল্যান্ট গুলা। তো অনেক বছর আগে ওরা তো হ্যাঁ ওখানে বসবাস করে এবং ওরা কিন্তু মারা যাচ্ছে। তো অনেক বছর আগে এইরকম যে সমুদ্রের প্রাণীগুলা বা সমুদ্রের যে ছোট ছোট উদ্ভিদগুলা, এগুলা হচ্ছে মারা যাচ্ছে এবং ওশানের যে ফ্লোর সেখানে চলে যাচ্ছে। এরপরে কি হয়েছে, মানে বছরের পর বছর, আমি এর আগে পড়ে এসেছি না, সেডিমেন্ট ফ্লো হয়ে আসতেছে রিভার দিয়ে বলো বা ওশান দিয়ে বলো, যে ফ্লোয়িং যে ওয়াটার গুলা সেটা দিয়ে সেডিমেন্ট আসতেছে, স্যান্ড আসতেছে। তো কি হচ্ছে, আমি যেটা বললাম যে ম্যারিনের প্ল্যান্ট গুলা বা এনিমেল গুলা মারা যাওয়ার পর তারা তো একদম সি ফ্লোরে চলে যাচ্ছে, তাদের উপর কি হচ্ছে সেডিমেন্ট এসে জমা হচ্ছে। সেডিমেন্ট বলতে এখন স্যান্ড হতে পারে, যে কোনো ধরনের স্যান্ডস্টোন সেডিমেন্ট, এগুলা জমা হচ্ছে আর কি। তো বছরের পর বছর দেখা যাচ্ছে জমা হচ্ছে, এগুলা হতে হতে একটা সময় কি হয়, এই যে যে সেডিমেন্ট গুলা এগুলা মানে ইভলিউশন হয়ে সেডিমেন্টারি রক হচ্ছে, এবং ওই যে ডাইট ডেড যে ম্যারিন প্ল্যান্ট গুলা সেগুলো তো ওটা নিচে জমা পড়ে আছে। এবং আমরা তো জানি যে এই যে এই লাইফ গুলা বা এই প্ল্যান্ট বা এনিমেল এগুলো মারা যাওয়ার পর আস্তে আস্তে ডিকম্পোজ হয় না। এটা প্ল্যান্ট এনিমেল বলো, মানুষ মারা যাওয়ার পরে কি, একটা মানুষ যখন মারা যায় তারপরে অনেক বছর পরে তাকে, তার অস্তিত্ব কি আর থাকে না, বডিটা ডিকম্পোজ হয়ে যায় না। এটা তো সবাই জানো, এটা তো বেসিক নলেজ যে বডিটা ডিকম্পোজ হয়ে যাচ্ছে মাটির নিচে থাকতে থাকতে। ব্যাকটেরিয়া হচ্ছে ডিকম্পোজ করে ফেলতেছে।
তো ওই যে মেরিন প্ল্যান্ট গুলো ওগুলো ডিকম্পোজ হচ্ছে এবং আস্তে আস্তে জমা থাকতে থাকতে মাটির নিচে তো তারা চাপা অবস্থায় আছে, এবং উপর থেকে যে প্রেসারটা পড়তেছে বা ওখানে যে হিট প্রডিউস হচ্ছে, এর ফলে কি হয়, এই যে বছরের পর বছর যে এই চাপা পড়ে থাকা যে এনিমেল গুলা বা প্ল্যান্ট গুলা, সেখান থেকে হচ্ছে ন্যাচারাল গ্যাস এবং অয়েল এগুলা ক্রিয়েট হচ্ছে বা ফর্মেশন হচ্ছে ওখান থেকে মেইনলি। তাহলে আমরা কি বুঝলাম, ন্যাচারাল গ্যাস বলো বা ন্যাচারাল অয়েল যেটা বলো সেগুলা তাহলে মেইন, ওদের মেইন কম্পাউন্ডটা কি, মানে মেইন ওরা ফর্ম করতেছে কম্পাউন্ড অবশ্যই হাইড্রোকার্বন, কারণ এই ডিকম্পোজ হয়ে হাইড্রোকার্বনই তো ক্রিয়েট হচ্ছে এখানে। তো মেইন ইনগ্রেডিয়েন্ট যদি বলি সেগুলো হচ্ছে এই যে মেরিন প্ল্যান্ট গুলা বা এনিমেল গুলা। এখন শুধু মেরিন প্ল্যান্ট বা ওশানের প্ল্যান্ট তা না, এটা তোমার ল্যান্ডের প্ল্যান্টও হতে পারে। এটা আমি দেখিয়েছি তোমাদের হচ্ছে ওশানের উপর ডিপেন্ড করে দেখাচ্ছি যে ওশানে কিভাবে আমার ন্যাচারাল গ্যাস বা অয়েলটা আমি পাচ্ছি। ল্যান্ডের প্রসিডিউরটাও কিন্তু সেম। ল্যান্ডের যে টেরেস্ট্রিয়াল উডগুলো আছে বা প্ল্যান্ট গুলো আছে সেগুলোও কিন্তু বছরের পর বছর চাপা থেকে থেকে দেন হচ্ছে ওখান থেকে অয়েল গ্যাস পাচ্ছি, কোল পাচ্ছি, পিট পাচ্ছি। তো লাস্ট অফ অল যেটা থার্ড, যে এখানে ফিগারটা দেখা যাচ্ছে যে ওই যে ফর্মেশন মানে ন্যাচারাল গ্যাস অয়েল ডিপোজিট অবস্থায় আছে, সেখানে আমরা কি করতেছি, প্রোডাকশন শুরু করতেছি। তো এই যে একটা রিগ দেখানো হয়েছে, ড্রিলিং রিগ তো সবাই তোমরা চিনো, ইন্ট্রো পিএমই তে পড়ার কথা ড্রিলিং রিগ। তো এখানে দেখানো হয়েছে জাস্ট একটা শেপে যে একটা ড্রিলিং রিগ আমরা ওখানে সেট করে দিয়েছি, ওখান থেকে এখন আমরা কন্টিনিউয়াসলি অয়েল গ্যাস পাচ্ছি। এখন যদি আমি ডিটেলসে দেখতে চাই, তো ফার্স্ট ফিগারটা খেয়াল করো যে এখানে একটা সি দেখানো হয়েছে, সি লেভেল, সি এর আপার লেভেলটা। তো কি বলা হয়েছে ফিগারটা যদি দেখো, যে এখানে অনেক প্ল্যাঙ্কটন, মানে কি ওই তোমার সমুদ্রের যে শৈবাল গুলো আছে, শৈবাল বা ছোট ছোট গাছগুলা প্ল্যান্ট যদি বলি, সেগুলো হচ্ছে যখন জীবিত থাকে তখন তো সমুদ্রের একদম সারফেসে ওরা ভাসমান অবস্থায় থাকে। হ্যাঁ, তো ওগুলা ভাসমান অবস্থায় আছে। ধরো একটা সি আমি ইমাজিন করে নিলাম, সেখানে অনেক মানে অ্যাবান্ডেন্ট প্রচুর পরিমাণে প্ল্যাঙ্কটন আছে। প্ল্যাঙ্কটনটা কি ওই সমুদ্রের যে উদ্ভিদ গুলা সেগুলো আছে। এবং যদি একটু নিচে খেয়াল করো যে স্ট্যাগন্যান্ট সি অর লেক বেড, সমুদ্রের তলদেশটা কিন্তু স্থির, এটা কিন্তু চলমান না। উপরটা পানিটা কিন্তু ফ্লোয়িং, পানিটা চলমান, পানি কমতেছে বাড়তেছে আসতেছে, বাট নিচের যে ফ্লোর, সি ফ্লোর, সেটা কিন্তু একদম স্থির। এবং আমার এই অয়েল অ্যান্ড গ্যাস ফর্ম করার জন্য আমাকে ফ্লোরটা স্থিরই হওয়া লাগবে আসলে। নর্মালি আমরা কি জানি, ওশানের ফ্লোর তো স্থির। তারপরে ফিগারটা দেখি যে উপরে আগে ঠিক আগের ফিগারে যেই মানে প্ল্যাঙ্কটন গুলো ভাসমান অবস্থা ছিল, তখন তারা কি ছিল, জীবিত ছিল। এরপরে যখন অনেক বছর পরে বা এরা যখন আস্তে আস্তে মৃত মানে ডেড যে প্ল্যাঙ্কটন গুলা, সেগুলো কি হয়, মারা যাওয়ার পর অবশ্যই তারা বেঁচে থাকবে না, সেগুলো হচ্ছে সি ফ্লোরে একদম নিচে চলে যায়, সি সার্ফেসের নিচে, বিলো সি সার্ফেসের নিচে সি ফ্লোরে গিয়ে জমা হয়। ফ্লোর বলতে হচ্ছে ওখানে মাড থাকতে পারে, স্যান্ড থাকতে পারে, মেনলি যে সয়েল বা মাড সেটার সাথে হচ্ছে মিক্স হয়ে যায়। এবং এর ফলে কি হয়, এই যে এনিমেল, ম্যারিন এনিমেল বা হচ্ছে ম্যারিন প্ল্যান্ট, এগুলা কিন্তু অর্গানিক ম্যাটার, মানে এগুলো হচ্ছে কার্বন হাইড্রোজেনের হচ্ছে একটা বিশাল স্তূপ বলা যায়। মানে শরীর, ওদের শরীরটা বা ওদের বডিটাই তো হচ্ছে স্ট্রাকচারটাই হচ্ছে হাইড্রোজেন কার্বন দিয়ে মানে ফর্ম করা। তো এরা যখন ওই সি ফ্লোরের নিচে বা ওশানে গিয়ে হচ্ছে তোমার মাডের সাথে মিক্সড হয়ে যায়, তো সেই মাডটা হচ্ছে খুব অর্গানিক রিচ হয়ে যায়, কারণ হচ্ছে তাদের ওই কার্বন হাইড্রোজেন তো মাডের সাথে মিক্স। তো আমরা বলতে পারি যে হচ্ছে ওইটা অর্গানিক ম্যাটারটা থাকে সমুদ্রের তলদেশে। এরপরে দেখো, বছরের পর বছর যখন সেডিমেন্ট গুলো ফ্লো হয় ওয়াটারের সাথে বলো বা লেক রিভারের সাথে বলো, পানির সাথে যখন সেডিমেন্ট আসে ওগুলো জমা হয়, ওগুলো জমা হয়ে কোথায় যায়, ফ্লোর, সি ফ্লোরে তো চলে যায়, মানে সি এর নিচে তো চলে যায়। ওখানে ওই যে অর্গানিক রিচ মাঠ গুলো আছে তার উপরে গিয়ে জমা হয় কি, সেডিমেন্ট গুলো জমা হয়। এবং ফলে কি হয়, ওদের উপরে কিন্তু প্রেসার বাড়তে থাকে, তারপরে হচ্ছে ওখানে হিট প্রডিউস হয়, এবং ওই হিট এবং প্রেসারের ফলে ওদের মধ্যে হচ্ছে রিয়াকশন হতে থাকে, চেইন রিয়াকশন হতে থাকে, যার ফলে ওই যে লং চেইন গুলা ভেঙে, কার্বন হাইড্রোজেনের যে লং চেইন আছে ওগুলা ভেঙে হচ্ছে শর্ট চেইন, তারপরে অ্যারোমেটিক, অ্যালিফ্যাটিক এইসব কম্পাউন্ড গুলা তৈরি হতে থাকে, মানে অয়েল অ্যান্ড গ্যাস ফর্ম করা শুরু করে আসলে। তারপরে কি হয়, ওই যে সেডিমেন্ট, যে সেডিমেন্ট গুলা জমা হয় সেগুলো তো আস্তে আস্তে সেডিমেন্টারি রকে কনভার্ট হয় অনেক বছর পরে। এগুলো কিন্তু অনেক লং একটা প্রসেস। সেডিমেন্ট জমা হয়,
এবং জমা হয়ে হয়ে দেখা যায় একটা রিজার্ভার। এখন সামনে যখন আমরা রিজার্ভারের ডেফিনেশন পড়বো তখন আমরা দেখবো যে একটা রিজার্ভার মেইনলি স্ট্রাকচারটা কি রকম হয়। তো রিজার্ভার মতো এরকম দেখা যায় ওখানে একটা অয়েল রিজার্ভার বা গ্যাস রিজার্ভার ক্রিয়েট হয়ে যায়, তার নিচে একদম বিলো তে কি থাকে, আমি হচ্ছে অয়েল বা গ্যাস পাই, তার উপরে হচ্ছে একদম উপরে হচ্ছে মানে ওটা পুরোটাই সেডিমেন্টারি রকের, বাট উপরে হচ্ছে আরো অন্য শেল রক থাকতে পারে, তারপরে হচ্ছে লাইমস্টোন, এরকম রক থাকতে পারে। তো দেখা যায় এরপরে হচ্ছে এভাবে একটা রিজার্ভার ক্রিয়েট হয়, এবং যখন আমরা এই রিজার্ভারের মানে সন্ধান পাই বা হচ্ছে যখন এক্সপ্লোরেশন করা হয়, এরপরে ওখান থেকে আমরা কন্টিনিউয়াসলি অয়েল বা গ্যাস এরকম পেতে থাকি। কতক্ষণ পর্যন্ত পাবো, ওখানে যে পরিমাণ আসলে অয়েল গ্যাস জমা আছে, ইভেন ধরো একটা রিজার্ভার যখন আমি স্টাডি করি প্রথমে, হ্যাঁ স্টাডি করে আমরা জানি আসলে ওখানে কতটুকু অয়েল বা গ্যাস আছে, বাট পুরোটা কিন্তু আসলে আমরা পাই না, এটা আসলে পসিবল হয় না, একটা লিমিটেশন আছে কতটুকু পর্যন্ত আমরা অয়েল এন্ড গ্যাস ওখানে পাবো। এবং দেখা যায় যে একটা বাংলাদেশের কথা যদি বলি, যে কোন একটা গ্যাস ফিল্ডে ধরো যখন প্রথম স্টাডি করা হয়েছে, ওখানে আমি জানি যে এত টন গ্যাস আছে, বাট একদম ফুললি ধরো 100 টন, সাপোজ 100 টন তো অনেক কম, 100 টন এরকম গ্যাস আছে, বাট প্রোডাকশনে কিন্তু আমি একদম পুরোটা যখন কাজ শেষ হয়ে যাবে, হ্যাঁ আমি পুরো গ্যাসটুকু পাচ্ছি না। এটা আসলে পাওয়া যায় না, একটা সার্টেন লিমিটে গিয়ে বা একটা সার্টেন ডেপথে গিয়ে প্রোডাকশনটা আসলে অফ হয়ে যায়, মানে এরপরে যত আমি গ্যাস উঠাবো আমার খরচ বেশি হবে। তো দেখা যায় যে অনেকগুলা রেসিডিউ বলে ওটাকে, এটা যখন সামনে আরো করবা তখন দেখবা যে আরো পাচ্ছ যে কিভাবে এই যে যে নিচে রেসিডিউটা থেকে যায় বা অবশিষ্ট যে গ্যাস বা অয়েলটা থেকে যায়, সেগুলো কিভাবে প্রোডাকশনে আনা যায়, আমরা এগুলোও সামনে মানে সামনের আরো সাবজেক্টে পড়বো। এখন এই স্লাইডে খেয়াল করার একটা কথা আছে, সোর্স রক, রক কন্টেইনিং দ্য অর্গানিক ম্যাটার। একদম শুরুতে বলে এসেছি না যে এই যে ডেড প্ল্যাঙ্কটন বা অ্যানিমেল গুলা সমুদ্রের সি ফ্লোরে গিয়ে জমা হচ্ছে, মাডের সাথে স্যান্ডের সাথে মিক্স হচ্ছে, তো ওখানে যে রকটা ক্রিয়েট হয়, মেইনলি যে রকে আমরা এই অর্গানিক ম্যাটার গুলা পাই বা যে রক থেকে মেইনলি অয়েল এবং গ্যাসটা ফর্ম করতেছে, সেটাকে আমরা বলি হচ্ছে সোর্স রক। এতক্ষণ যা বললাম এটা কি বোঝা যাচ্ছে, বা একটু মনে হচ্ছে যে হ্যাঁ ব্যাপারগুলো আসলে চিন্তা করতে পারতেছো, বা নাকি ম্যাম, গ্যাস গ্যাস অ্যামাউন্টটা মেজার করার ইউনিট কি টনে নাকি টিসিএফ এ? বিসকেপে? বিসকেপে ওটা আমি এক্সাম্পল দিয়েছি। এখন বিসিএফ এ বলতে মেইনলি বিসিএফ এ কিউবিক ফিটেই করা হয়, কিন্তু তুমি তো সব কিছু তো কনভার্ট করতে পারবে, অনেক ধরনের ফিল্ড ইউনিট আছে। তুমি তেলটা কিন্তু হচ্ছে টনেও হিসাব করতে পারতেছো, আবার হচ্ছে আমরা ফিল্ডে যেটা করে সেটা হইতেছে গিয়ে তোমার ব্যারেলে হিসাব করে, বাট এগুলো হচ্ছে কনভার্সন করা যায় কেজি টন, এগুলো যদি বলো মেইনলি হচ্ছে তোমার গ্যাস হচ্ছে বিসিএফ মানে কিউবিক ফিটেই করা হয়। আচ্ছা এতটুকু কি বোঝা গিয়েছে, বা মনে হচ্ছে যে হ্যাঁ মানে যদি একটা বেসিক বলি যে একটা মানে অয়েল এবং গ্যাস কিভাবে ফর্ম করতেছে, এতটুকু তো আমরা জানি, মানে কোথা থেকে ফর্ম করতেছে, ইনগ্রেডিয়েন্টস গুলা কি, কম্পাউন্ডটা কি, বা প্রসেসটা কি, এটা কি বোঝা গিয়েছে বা আমি বুঝাতে পেরেছি? জি ম্যাম। কনফিউশন আছে? ম্যাম একটা প্রশ্ন ছিল যে এই যে এখন যে পিকচারটা দেখাইতেছেন, এই পিকচারে যে একদম নিচের লেয়ারের উপরেরটাই তো জো প্ল্যাঙ্কটন গুলো আর কি চাপা পড়ছিল, কিন্তু গ্যাস আরো উপরে ফর্ম করলো কেন? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে সামনে যখন আমরা পড়বো তখন। গুড কোয়েশ্চেন যে ম্যাম আমরা ফার্স্টে দেখলাম যে নিচে এগুলা চাপা পড়ে গেছে, এগুলা কেন উপরে চলে গেছে, হ্যাঁ এটা আমি সামনে দেখাবো তোমাদের। এটাকে মাইগ্রেশন বলে। মাইগ্রেশন তো বুঝো যে এক জায়গা থেকে অনেক অন্য জায়গায় চলে যাওয়া, মাইগ্রেট বলে না, ইমিগ্রেন্ট বলে না। তো কেন মাইগ্রেশন হচ্ছে, কেন যেখানে হচ্ছে গ্যাস বা অয়েল ফর্ম করতেছে ওখানে না হয়ে কেন উপরে চলে গেল, সামনে এটা আমরা পড়বো। তো আমি তোমাদের একটা ফিগার দেখাই। সোর্স রক থেকে রিজার্ভার রকে মাইগ্রেশন। হ্যাঁ সোর্স রক থেকে রিজার্ভার আগে, গুড। কারণ হচ্ছে আমরা যদি ধরো গ্যাস বা অয়েল রিজার্ভার একটা আমরা পেয়েছি, যেখান থেকে আমরা
মানে পাবো গ্যাসটা এক্স্যাক্টলি সেখানে কিন্তু সেটা অরিজিনটা সেটা সেটা না। এটা সব ক্ষেত্রে ন্যাচারাল গ্যাস এবং অয়েলের ক্ষেত্রে যেখানে আমরা পাচ্ছি একদম মানে র যে প্রোডাক্টটা পাচ্ছি সেখানে কিন্তু ওটার অরিজিন না, ওটার অরিজিন হচ্ছে ওদের সোর্স রকে। বাট সোর্স রকে ওরা থাকে না, ওরা চলে রিজার্ভারে জমা হয়, রিজার্ভার রক যেটা সেটাতে জমা হয়। আচ্ছা এখানে আঁকলে কি এটা কি মানে বোঝা যাচ্ছে? আমার কাছে একটু ইয়া লাগতেছে, ঝাপসা লাগতেছে, তোমরা কি দেখতে পারতেছো? দেখা যাচ্ছে কিন্তু খোলা। ভোলা তাই না? আচ্ছা একটু এটা আসলে আমি ফিক্স করার ট্রাই করছিলাম, হচ্ছিল না। আচ্ছা একটু দেখো, আমি ওই স্লাইডের যে ফিগারটা সেটা জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ধরো একটা সি ফ্লোরের বেস আমি চিন্তা করলাম, এখানের একদম বেসমেন্টে তো হচ্ছে গিয়ে ওই তোমার অর্গানিক ম্যাটার গুলা জমা হয় মাডের সাথে, এবং উপর থেকে সেডিমেন্ট যখন জমা হয় হিট এবং প্রেসার করে হচ্ছে গিয়ে ওইটা কনভার্ট হয়ে যায় অয়েল বেস গ্যাসে। ওখানে কিন্তু ক্র্যাকিং মানে রিঅ্যাকশন হয়, কিন্তু চেইন রিঅ্যাকশন হতে থাকে, এই জন্য হচ্ছে অয়েল অ্যান্ড গ্যাস ফর্ম করে। তো যেটা আমরা ফিগার দেখলাম ওখানে, যে এরকম একটা যদি আমি ফিগার চিন্তা করি, একদম নিচে যে রকটা থাকবে, যা বেস থাকবে, এটা হচ্ছে সোর্স রক, যেখানে কি হয় অয়েল এবং গ্যাস ফর্ম করে। বাট এখানে এক্স্যাক্টলি জমা থাকে না, এটা কি হয় মাইগ্রেট হয়ে উপরের দিকে চলে যায়। যদিও বোঝা যাচ্ছে না, একদম ঘোলা আসতেছে, বাট শোনো যেটা বলছি সেটা শোনো তোমরা, যে ওই যে সোর্স রক থেকে উপরের দিকে চলে যাচ্ছে, কেন চলে যাচ্ছে? অয়েল এবং গ্যাসের ডেনসিটি হচ্ছে ওয়াটার থেকে কম, এটা জানো? যদি একটা রিজার্ভার আমি ক্রস সেকশন করি, সামনে যখন পড়বা তোমাদের পড়ার কথা রিজার্ভার, ইন্ট্রোপিএমই তে হচ্ছে রিজার্ভারের ছবি দেখেছো না তোমরা? ক্রস সেকশন যে অয়েল ওয়াটার গ্যাস কোন লেয়ারের উপর কোনটা থাকে। জি ম্যাম, ইন্ট্রোপিএমই ট্র্যাপের নিচে, ট্র্যাপ সহ। হ্যাঁ ট্র্যাপও তো বলেছো সামনে, আমার সামনে টপিকও হচ্ছে ট্র্যাপ, পেট্রোলিয়াম ট্র্যাপও ডিটেইলস পড়ানো হবে। তো যেহেতু তোমরা জানো এটা ভালো, তো ট্র্যাপ না মানে যদি তুমি বলো রিজার্ভারটা। না ম্যাম, ট্র্যাপ শুধু ইন্ট্রোডাকশন হয়েছিল, আর তেমন কিছু পড়া হয়নি। আচ্ছা ঠিক আছে, এটা সামনে দেখাবো। আচ্ছা যেটা বললাম যে ওয়াটারটা হচ্ছে রিজার্ভারের একদম নিচে থাকে এবং গ্যাসটা সবার উপরে। যদি কি হয় ওটা অয়েল এবং গ্যাস রিজার্ভার হয়, ওয়াটার সব রিজার্ভারে পাবা, ওটা যদি শুধু অয়েল থাকে রিজার্ভারে তবুও ওয়াটার পাবা, এবং যদি গ্যাস থাকে তো দেখা যায় ওই যে প্রোডাকশন করতে করতে আমরা গ্যাস তুলতেছি তুলতেছি হুট করে ওয়াটার আসা শুরু হয়, তখন কিন্তু ওই যেটা প্রোডাকশন অফ করে দিতে হয়। কারণ এগুলো হচ্ছে অনেক মানে অনেক কস্টলি প্রসেস। তো তোমার ধরো তখনই মানুষ আসলে প্রসেসটা মানে ওই কাজটা গ্যাস হচ্ছে প্রোডাকশন শুরু করে যখন দেখে যে সব কাজ করার পরে আমার অনেক প্রফিট আসতেছে, কারণ এগুলো অনেক কস্টলি কাজ। ইভেন এগুলোর যে মেশিন গুলা, ড্রিলিং রিগ তো দেখেছো তোমরা? বাংলাদেশের কিন্তু ড্রিলিং রিগ গুলা হচ্ছে মানে কোনো ফিল্ডের জন্য ফিক্সড কোনো ড্রিলিং রিগ নেই, ওরা হইতেছে মানে বলে যে ভাড়ায় এনে এনে চালায় আর কি। ওরা ধরো এক ফিল্ডে কাজ হচ্ছে, সেটা শেষ হলে আবার নিয়ে আসে, ওটা এরকম মানে এত কস্টলি এগুলা। তো এটা কি হয় উপরের দিকে চলে যায়। আমরা মাইগ্রেশনটা পরে পড়বো, কেন আমরা গ্যাস অয়েল নিচে পাচ্ছি না, উপরে কেন চলে যাচ্ছে, এটা হচ্ছে নিচে পড়বো। বাট একটা যেটা দেখাই সোর্স রক, ঠিক আছে? সোর্স রকের উপরে থাকবে হচ্ছে কি তোমার রিজার্ভার রক, ঠিক আছে? এখানে যদি জমা থাকে গ্যাস অয়েল গুলা, ধরো এই যে রিজার্ভার যেটা রিজার্ভার রক, সেখানে গ্যাস অয়েলটা জমা আছে। এখন তুমি তো একবার দেখলা সোর্স রক থেকে অলরেডি গ্যাস আর অয়েল হচ্ছে উপরের দিকে চলে গেছে, তার মানে কি এটা আস্তে আস্তে কখনো দেখেছো সমুদ্রের নিচে থেকে বা মাটির নিচ থেকে এরকম অয়েল গ্যাস চলে আসতেছে আপনার কি? এমন কিন্তু আসে না। এটার কারণ হচ্ছে ওদের একদম উপরে ক্যাপ রক থাকে। ট্র্যাপ যখন করবো তখন দেখাবো ক্যাপ রকটা কি। ওই যে ক্যাপ রক বা ওদের উপরে একটা কাভার থাকে, রকের কাভার, যার কারণে হচ্ছে ওরা ফার্দার উপরের দিকে আসতে পারে না, রিজার্ভারেই জমা থাকে, ঠিক আছে? আচ্ছা আমরা এখন দেখলাম অয়েল গ্যাস কিভাবে ফর্ম করে। এখন আমরা পড়বো হচ্ছে ন্যাচারাল গ্যাসটা, মানে এমনি ন্যাচারাল গ্যাস এবং অয়েলের ফর্মেশন সেম, ওদের যে প্রসেস এগুলো কিন্তু সেম প্রসেস দুইটা। তো আমরা মেইনলি ডিটেইলসে পড়বো ন্যাচারাল গ্যাসের অরিজিনটা, কিভাবে ন্যাচারাল গ্যাস ফর্ম করছে। তো তার আগে আমরা জানবো যে কি কি মানে ন্যাচারাল গ্যাসটা হচ্ছে তোমার কি কি উপায়ে অরিজিনেট হচ্ছে, মানে শুধুমাত্র কি এরকম মাটির সমুদ্রের তলে দেশে মাটির নিচে চাপা পড়ে গ্যাস প্রডিউস হচ্ছে, নাকি আরো আরো কোনো ওয়ে আছে বা আরো কোনো প্রসেস বা আরো কোনো ধরনের গ্যাস আছে কিনা। তো সেটার জন্য হচ্ছে আমরা প্রথমে যে কয়টা ওয়ে পড়বো বা
গ্যাসের ক্লাসিফিকেশন যদি বলি, ক্লাসিফিকেশন না মেইনলি আসলে কোন প্রসেসে আমরা গ্যাস পাচ্ছি সেটার উপর ডিপেন্ড করে চারটা আছে ওয়ে। সেটা হচ্ছে থার্মোজেনিক গ্যাস, ব্যাকটেরিয়াল গ্যাস, একটা হচ্ছে গ্যাস ফ্রম কোল ফিল্ড যে আছে, কোলে থেকে কিছু পরিমাণ গ্যাস, মিথেন গ্যাস পাওয়া যায়, খুব অল্প পরিমাণ। এটা ওটা যে একদম প্রোডাকশনে এনে মানে আমি অনেক পাবো, আমার হচ্ছে খুব প্রফিট হবে তা না আসলে, বাট কোলে হচ্ছে কিছু গ্যাস জমা থাকে। এই জন্য দেখা যায় অনেক সময় যদি নিউজ মানে এটা খুব কম, কারণ আগে থেকে তো প্রিকশন নেওয়া থাকে যে তোমার কোল ফিল্ড যেগুলো আন্ডারগ্রাউন্ড মানে মাটির নিচে যে কোলগুলা, সেগুলো তোর সময় দেখা যায় যে হচ্ছে গিয়ে গ্যাসের কারণে সাফোকেশন হয়, বা মিথেন গ্যাস, একটা চেম্বারে যদি মিথেন গ্যাস থাকে পুরোটা ভরে, মানুষ ওখানে তো বেশিক্ষণ টিকতে পারবে না, এরকম আর কি। মিথেন গ্যাস পাওয়া যায় মেনলি কোল থেকে পাওয়া যায়। আরেকটা হচ্ছে গ্যাস ফ্রম অয়েল ক্র্যাকিং, ওই যে বললাম ক্রুড অয়েলকে হচ্ছে আমরা মানে যদি ক্র্যাক করি বা রিফাইন করি যদি বলি, তাহলে হচ্ছে আমরা 14টা প্রোডাক্ট পাই, তার মধ্যে থেকে কিছু গ্যাস পাওয়া যায়। ওটা হচ্ছে তোমার হচ্ছে রান্না বান্না আমরা যেটা মেনলি ইউজ করি। আচ্ছা, রান্নার কাজে আমরা কোন গ্যাস ইউজ করি এটা বলো তো তোমরা। এলপিজি, বিউটেন গ্যাস। এলপিজি কি আমরা ইউজ করি? মিথেন কি লাগে যে বা প্রোপেন। হ্যাঁ, বিউটেন, মেইনলি বিউটেন, কিছু পরিমাণ প্রোপেন থাকে। প্রোপেন আর বিউটেন, প্রোপেনের রেশিওটা কম, বিউটেনটা সবচেয়ে বেশি। এটা হচ্ছে আমাদের রান্নার যে গ্যাস, সেই গ্যাসের যদি আমি রেশিও বলি সেটা। তো এরকম কিন্তু অনেক, আমি একজন যেটা বললাম এলপিজি আছে, এলএনজি আছে, তো এটা তোমরা যদি এটা ওদের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। কোনটা এলপিজি এলএনজি এগুলো কিন্তু সব সেম না। আমি যদি বলি ন্যাচারাল গ্যাস লিকুইড যেটা, ঠিক আছে, আমরা তো ইউজ করতেছি কোনটা, গ্যাসিয়াস যে ফর্মটা সেটা। আর ন্যাচারাল গ্যাস লিকুইডটা হচ্ছে যে অনেক বেশি প্রেসার দিয়ে ওই যে ন্যাচারাল গ্যাসটাকে সেটাকে লিকুইড ফর্মে নিয়ে যাওয়া। কম্প্রেশন মানে কম্প্রেস করে, অনেক চাপ প্রয়োগ করে, প্রেসার প্রয়োগ করে হচ্ছে ন্যাচারাল গ্যাসটাকে আমরা লিকুইড ফর্মে নিয়ে যেতে পারি। ওটাকে আমরা বলতেছি হচ্ছে ন্যাচারাল গ্যাস লিকুইড, ঠিক আছে। আর এলপিজি যে একজন বললাম, মেইনলি এলপিজিটা হচ্ছে প্রোপেন আর বিউটেনের মিক্সচার। তো তোমার হচ্ছে এলপিজিটা কিন্তু আমরা মাটির নিচ থেকে ডিরেক্ট পাচ্ছি না, এতক্ষণ যেটা পড়ালাম আমি গ্যাস পাচ্ছি ওটা কিন্তু মানে মিথেন গ্যাস পাচ্ছি যে আমরা সেটা। বাট এলপিজিটা কিন্তু হচ্ছে তোমার ক্রুড অয়েল থেকে পাই আমরা। ক্রুড অয়েলটা রিফাইন করে সেখানের একটা প্রোডাক্ট হচ্ছে এলপিজি। এই যে রান্নার কাজে তো এলপিজি ইউজ হয়, যেটা সিলিন্ডারে করে বিক্রি করে, এটা কিন্তু আমরা মাটির নিচ থেকে সরাসরি তুলতে পারতেছি না, এটা ক্রুড অয়েল থেকে পাই। এলপিজিটা হচ্ছে ক্রুড অয়েল থেকে পাই। তারপর সামনে যদি ধরো তোমাদের মানে এরকম ট্যুর হয়, কিছুদিন আগে একটা ট্যুরে আমি গিয়েছিলাম, সেটা হচ্ছে তোমার ইউনিগ্যাস মনে হয়, হ্যাঁ ইউনিগ্যাস ছিল। ওরা হচ্ছে এরকম এলপিজি বাইরে থেকে ইম্পোর্ট করে, তো একদম সরাসরি এলপিজিটা নিয়ে আসে, এমন না যে রিফাইন করে। বাংলাদেশে একটা রিফাইনারি আছে বড়, চিটাগাংয়েই আছে, তোমরা নাম শুনেছো, ক্রুড অয়েল রিফাইন করে। ইস্টার্ন রিফাইনারি ম্যাম। ইস্টার্ন রিফাইনারি, হ্যাঁ, ওখানে কিন্তু ক্রুড অয়েলটা রিফাইন হয়। ওখানে হচ্ছে কি আমাদের এখন মেবি এটা জানি না সামনে হবে কিনা, আমরা হচ্ছে 3-2 তে একটা অ্যাটাচমেন্ট করি ওখানে, তোমার কি বলে ওটাকে, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট যেটা বলে, 1 উইকের একটা অ্যাটাচমেন্ট থাকে ওখানে। হচ্ছে ওই ফিল্ডটা আমাদের ভিজিট করায়, বিভিন্ন প্রসেস সম্পর্কে জানায় আর কি। যে মেনলি ওখানে ক্রুড অয়েল আসে, ওখানে আবুধাবি তারপরে যে মিডল ইস্ট থেকে ক্রুড অয়েল নিয়ে আসে বড় বড় জাহাজ বা যেগুলো বলা হয় ওগুলাতে করে, দেন ক্রুড অয়েলটা এখানে এনে এই রিফাইনারিতে রিফাইন করে, এখান থেকে বিভিন্ন প্রোডাক্ট পায়। ইভেন ক্রুড অয়েল থেকে এরোপ্লেন চালানোর যে গ্যাসটা, এটা কি বলে আমি আসলে নামটা মনে করতেছি না, জেট বা এরোপ্লেন, এভিয়েশন ফুয়েল, হ্যাঁ ডেভিয়েশন ফুয়েল, গুড, ডেভিয়েশন ফুয়েল যেটা, এটাও কিন্তু আমরা হচ্ছে এই ক্রুড অয়েল থেকে পাই। কেরোসিন, তারপরে এজিপি, যেগুলো সব হচ্ছে আমরা ক্রুড অয়েলের। এবং লাস্ট যে ক্রুড অয়েল থেকে সব গ্যাস পাই, টারপিন, এইসব আমরা ক্রুড অয়েল থেকে পাই। তো লাস্ট ওয়ান যেটা পাই বিটুমিন পাই। বিটুমিন চিনো, রাস্তা ঢালাই দেয় যে বলে, দেখো না কালো রঙের, আলকাতরা। নাম দেখছি। আলকাতরা বলে কিনা আমি জানি না, আলকাতরা না, পিচ বলে। পিচ বলে যেটাকে, হ্যাঁ ওগুলা কিন্তু বিটুমিন। এটা আমরা ক্রুড অয়েল থেকে পাই একদম লাস্ট, সবকিছু রিফাইন করে নিয়ে আসার পরে একদম লাস্ট যেটা থাকে প্রোডাক্ট রেসিডিউ বলি, সেটা হচ্ছে ক্রুড অয়েলের বিটুমিন, যেটা যে রাস্তার কাজে ইউজ হয় আর কি। এটা আমরা ক্রুড অয়েল থেকে পাই। তো এটা গেল। তো প্রথমে আমরা দেখবো যে গ্যাসের তো ওয়েগুলা দেখলাম কিভাবে গ্যাস ফর্ম করতেছে। তো আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে থার্মোজেনিক গ্যাস। এখন থার্মোজেনিক বা থার্মো বলতে তোমরা কি বুঝো বলো তো, বা থার্মাল কনভার্সন এটা বলতে কি বুঝো? বা থার্মাল ওয়ার্ডটা যদি আসে তাহলে মাথায় তোমার তাপমাত্রা। তাপীয় বা হিট। যদি আমি বলি যে থার্মাল প্রসেস, তাহলে তার মানে হচ্ছে ওই যে প্রসেসটা
বা ওই রিয়াকশনটা ওখানে হচ্ছে হিট লাগবে, হিটের থ্রুতেই কাজটা হচ্ছে। তো থার্মোজেনিক গ্যাস যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা থার্মাল প্রসেস বা হিট হিট দরকার হয়। হিট দরকার মানে হিট দরকার হয় বলতে হচ্ছে অর্গানিক কম্পাউন্ড তো অবশ্যই লাগবে, যেটা আমরা এতক্ষণ পড়ে আসলাম আগে থেকে যে অর্গানিক কম্পাউন্ড কি, এনিমেল বলো প্ল্যান্ট বলো, সেটা ম্যারিন হতে পারে ল্যান্ডের হতে পারে, সেগুলোর মধ্যে থার্মাল কনভার্সন হয়। থার্মাল কনভার্সন হচ্ছে কি ন্যাচারাল গ্যাস ক্রিয়েট করে। তো এখানে একটা কথা বলা হয়েছে কেরোজেন, কেরোজেনের নাম তোমরা শুনেছো? জি, শুনুন। শুনেছো নাকি এটা আজকে ফার্স্ট কেরোজেন? জি না ম্যাম, আমার আগে শুনেছি পড়েছি। কিন্তু ক্লিয়ার না তেমন। ক্লিয়ার না, ঠিক আছে আমি বলি। সেটা হচ্ছে এখানে যেটা বলা হয়েছে যে কেরোজেনটা থার্মাল কনভার্সন হয়ে ন্যাচারাল গ্যাসটা ক্রিয়েট করে। এখন আমরা যদি জানতে চাই কেরোজেনটা কি, এখন কেরোজেন ডেফিনেশন দেখে বলবা যে ও আচ্ছা এটা কেরোজেন, ঠিক আছে। এখন আমরা পড়ে আসছি কেরোজেনটা কি আসলে। এটা দেখো, এটা হচ্ছে তোমার সলিড হাইড্রোকার্বন, যেটা কি হয় তোমার রক বলি, রক মেনলি যদি শেল বলি, শেল রক গুলো আছে যে সেখানে যে ওই যে অর্গানিক যে ম্যাটার গুলো ছিল আমি এতক্ষণ বলে আসলাম, ডেড প্ল্যান্ট বা এনিমেল, তাদের যে বডিটা তারা তো হাইড্রোকার্বন রিচ, সেগুলা যখন ওই তোমার হচ্ছে শেল বা হচ্ছে রকের মধ্যে ছড়িয়ে স্প্রেড হয়ে থাকে, বা ওই যে অর্গানিক কম্পাউন্ড গুলা ওগুলা হচ্ছে মেইনলি কেরোসিন। একদম ডেড এনিমেল বা প্ল্যান্ট এরপর যখন ডিকম্পোজ হয় যে প্রোডাক্টটা ক্রিয়েট করে সেটা হচ্ছে কেরোসিন। এখন বুঝতে পারতেছি কেরোসিনটা কি, ডিকম্পোজড প্রোডাক্টটা, যেটা কোথায় পাই আমরা, ওই শেল রক বা রক সেখানে পাই। এটা কি বুঝে গিয়েছে? কেরোসিনটা কি ন্যাচারাল গ্যাস বা অয়েলের ঠিক আগের যে কম্পাউন্ডটা ইন্টারমিডিয়েট যে প্রোডাক্টটা সেটা হচ্ছে কেরোসিন। বুঝতে পারতেছি? জি ম্যাম। হ্যাঁ, ক্লিয়ার এখন এটা কেরোসিন কি। তার মানে আমি যদি একটা ফ্লো ডায়াগ্রাম চিন্তা করি, প্রথমে থাকবে হচ্ছে তোমার ডেড এনিমেল বা প্ল্যান্ট, সেটা ডিকম্পোজ হচ্ছে ব্যাকটেরিয়ার উপস্থিতিতে, সেটা ডিকম্পোজ হয়ে কি ক্রিয়েট করতেছে কেরোসিন, এবং কেরোসিনটা হচ্ছে থার্মাল কনভার্সন মানে হিট এবং প্রেসারের থ্রুতে কনভার্ট হয়ে সেটা ন্যাচারাল গ্যাস বা অয়েলে কনভার্ট হচ্ছে। তো কেরোসিনের মেইনলি কেমিক্যাল কম্পাউন্ড গুলো হচ্ছে হাইড্রোজেন এবং কার্বন, এবং সাথে কিছু অক্সিজেন থাকে এবং খুব সামান্য পরিমাণে নাইট্রোজেন এবং সালফার থাকতে পারে, নাও থাকতে পারে। আচ্ছা, তো আরেক যেহেতু কেরোসিন আমি এখন পড়িয়ে দিচ্ছি, তো আরেকটা দেখি আমি, কেরোসিনের ক্লাসিফিকেশন আছে। আমি একটু আগে বললাম না যে তোমরা সব রিজার্ভারে তেল গ্যাস একসাথে পাবা না, কোথাও তেল পাবা, কোথাও গ্যাস পাবা, কোথাও দুইটাই একসাথে পাবা। কেন হয় এটা আমরা দেখি। এটা হচ্ছে মেইনলি এই যে কেরোসিনের ক্লাসিফিকেশনটা যদি দেখি আমি, যে কি কি ধরনের কেরোসিন আছে। এখন ধরো যে রিজার্ভারে আমি অয়েল এবং গ্যাস দুটা পেয়েছি সেটার কেরোসিনটা এক টাইপ হবে, আবার যে রিজার্ভারে শুধু অয়েল পাচ্ছি কোনো গ্যাস নেই সেটার কেরোসিন আরেক টাইপ, এবং যে রিজার্ভারে দেখা যাচ্ছে যে কোনো তেল পাচ্ছি না শুধু গ্যাস পাচ্ছি এবং ইভেন কয়লা পাচ্ছি, কোল পাচ্ছি, সেটার কেরোসিন হচ্ছে আরেকটা ক্লাসিফিকেশন। তো মেইনলি কেরোসিনের ক্লাসিফিকেশন হচ্ছে তিনটা, টাইপ 1, টাইপ 2 আর হচ্ছে টাইপ 3। তিন ধরনের কেরোসিন আমরা দেখি। সেটার মধ্যে প্রথম যে কেরোসিনটা সেটা হচ্ছে খুব মানে অ্যালগাল রিচ হবে। অ্যালগি তো সবাই জানি আমরা, শৈবাল যেটা একদম তোমার গ্রিন যে প্ল্যান্ট গুলা সিতে থাকে, যেগুলা মেইনলি সেগুলো হচ্ছে সেই যে কম্পাউন্ড গুলা, সেখানে হচ্ছে হাইড্রোকার্বনের প্রপোর্শন মানে অনেক প্রচুর পরিমাণে সেখানে হাইড্রোকার্বন থাকে। রেশিওটা দেখি তোমার হচ্ছে হাইড্রোকার্বনের রেশিও প্রায় 1.65 এরকম থাকে। তো কি হয় ওইটাতে ব্যাকটেরিয়াল ডিকম্পোজিশন হয়, মানে ব্যাকটেরিয়া ওখানে ডিকম্পোজ করে, তার ফলে ওই যে তোমার অ্যালগি যদি বলি আমরা, সেখান থেকে আমরা কি পাই, অয়েল পাই, গ্যাস পাই, মাঝে মধ্যে হচ্ছে ফ্যাটসও পাই, এসব পাই। এটা গেল টাইপ 1, ঠিক আছে। এরপরে যখন টাইপ 2, টাইপ 2 তে গিয়ে ওই হাইড্রোকার্বনের যে রেশিওটা সেটা হচ্ছে টাইপ 1 এর থেকে একটু কম থাকে, মানে লেস দেন 1 বলা যায়, এবং এখানে বেশি থাকে হচ্ছে অ্যালিফ্যাটিক কম্পাউন্ড, মানে আগেরটার মতো ওই টাইপ 1 এর মতো অ্যালিফ্যাটিক কম্পাউন্ড থাকে, দুটার মধ্যে অনেকটা সাদৃশ্য আছে। তো এখানে মেইনলি আমি যদি ক্লাসিফিকেশন করি, এটাতে জুও প্ল্যাঙ্কটন থাকতে পারে, ফাইটোপ্ল্যাঙ্কটন থাকতে পারে, মানে এনিমেলও থাকতে পারে, ম্যারিন এলিমেন্ট বা হচ্ছে ম্যারিন প্ল্যান্ট, দুইটা। এখান থেকে আমরা অয়েল গ্যাস পাই। এবং টাইপ 3 যেটা লাস্ট ওয়ান, সেখানে হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ড থাকে। আগের দুইটাতে তো আমরা পড়ে আসলাম যে ওদের হচ্ছে অ্যালিফ্যাটিক কম্পাউন্ড, অ্যালিফ্যাটিক অ্যারোমেটিক তো তোমরা জানো, তোমরা তো রিসেন্ট হচ্ছে গিয়ে এইচএসসি শেষ করে এসেছো, কেমিস্ট্রিতে পড়েছো না অ্যালিফ্যাটিক কম্পাউন্ড, অ্যারোমেটিক কম্পাউন্ড। জি ম্যাম। হ্যাঁ, তাহলে তো জানার কথা এটা, আমি তাহলে ডিটেইলস বললাম না। তো টাইপ 3 যেটা, সেখানে হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ডটা বেশি থাকে।
এবং মেইনলি টাইপ 3 কেরোসিন গুলো আমরা কোথা থেকে পাই? এটা হচ্ছে উডি প্ল্যান্ট থেকে পাই, মানে ল্যান্ডের যে প্ল্যান্ট গুলো আছে না, বড় বড় যে উড, মানে উডি প্ল্যান্ট, বড় বড় গাছ যেগুলো। তখন পরে আসলাম যে সি বেসড, সিতে আমরা যে ধরনের ছোট ছোট শৈবাল, ছোট গাছপালা সেটা পাই। টাইপ 3টা পাই হচ্ছে আমরা গিয়ে তোমার ইয়া থেকে, ল্যান্ডের প্ল্যান্ট থেকে। এবং কি হয়, এই যে ল্যান্ডের প্ল্যান্ট গুলো যখন একটা সময় মারা যায়, তারা চাপা পড়ে পিটে কনভার্ট হয়। পিট পিট হচ্ছে কোল তৈরি হওয়ার আগে, ঠিক ইন্টারমিডিয়েট প্রোডাক্ট যদি আমরা বলি, পিট পিটে কনভার্ট হয় এবং এই পিট দেন কনভার্ট হয়ে কোল, আমরা কোল পাই পিট থেকে। এবং মাঝে মধ্যে এখানে অনেক গ্যাসও পাওয়া যায়, যেহেতু আমরা বললাম যে আমরা কোল থেকে গ্যাস পাই, ওখানে গ্যাস পাওয়া যায়। এবং মানে অয়েলটা হচ্ছে পেতেও পারি নাও পেতে পারি, খুব মানে এটা খুব রেয়ার। এই ধরনের টাইপ 3 কেরোসিন থেকে, বা যদি বলি যে উডি প্ল্যান্ট থেকে হচ্ছে তেলটা খুব সামান্য পরিমাণে পাই। মেইনলি পাই হচ্ছে আমরা কোল বা পিট, এবং গ্যাসও পাই। ঠিক আছে? তো এটা কি ক্লিয়ার যে কখন তেল পাবো, কখন গ্যাস পাবো, কখন কোল পাবো? তোমাদের যদি এক্সামে আসে যে হচ্ছে যে দুইটা চিন্তা করতে বলা হলো যে একটাতে আমরা অয়েল পেয়েছি আর একটাতে গ্যাস পেয়েছি, কেন? এটা কি তোমরা এখন মানে এটা যখন সামনে পড়ো তখন লিখতে পারবে না, বা বেসিকটা ক্লিয়ার না, কেন অয়েল পাওয়া যায়, কেন গ্যাস পাওয়া যায়, বা কেন এখানে অয়েল ফর্ম করে, বা কেন এখানে গ্যাস ফর্ম করতেছে? আরেকবার একটু বললে ভালো হতো। মানে কি টাইপ গুলা কি বুঝতে পেরেছো এটা বলো। আচ্ছা এটা পরে, ওইটা পরে, কোশ্চেনটা পরে। এমনি তোমরা কেরোসিন এবং কেরোসিনের টাইপ গুলা কি বুঝতে পারতেছো? জি। যখন পড়বা তখন আরেকটু ক্লিয়ার হবে, এখন তো বলে গেলাম। টাইপ যেটা বললাম তোমার হচ্ছে হাইড্রোকার্বনের রেশিও, তারপরে ওরা হচ্ছে মেইনলি কি সি বেস নাকি ল্যান্ড বেসড, এটার উপর ডিপেন্ড করে হচ্ছে তিনটে টাইপ আমরা পাচ্ছি কেরোসিনের। এবং কেরোসিন হচ্ছে কি ওই ন্যাচারাল গ্যাস বা অয়েলের ঠিক আগের বা ইন্টারমিডিয়েট প্রোডাক্ট যেটা, সেটা। আর যে কোশ্চেনটা আমি বললাম যে অয়েল হবে নাকি গ্যাস হবে, সেটা আমরা সামনে দেখবো। তো আমরা উপরে চলে যাই, যেটা আমরা রেখে এসেছিলাম যে থার্মোজেনিক গ্যাস। থার্মোজেনিক গ্যাস পড়াতে গিয়ে তো আমি কেরোসিনটা পাচ্ছি। তো কেরোসিনের এখানে ডেফিনেশন ছিল হচ্ছে ডিসপার্সড অর্গানিক ম্যাটার ইন দ্য রক। রকের মধ্যে যে অর্গানিক ম্যাটারটা থাকে, ওই যে ডেড ম্যারিন প্ল্যান্ট গুলা, সেগুলা হচ্ছে তোমার কেরোসিন। তো এখন একটা রকে বা হ্যাঁ একটা পাথর, পাথর না একটা বলি সোর্স রক, বা পাথর শুনতে ভালো লাগে না, তো রকের মধ্যে কখন গ্যাস জেনারেট করবে? মানে জাস্ট অর্গানিক ম্যাটার গুলা জমা হলে কি গ্যাস জেনারেট করবে? তা কিন্তু না। তা কি? নিশ্চয় ওখানে অনেকগুলা ফ্যাক্টর কাজ করবে গ্যাস প্রডিউস হতে। তো সেটা তাহলে কিন্তু দেখো তুমি এরকম যদি হতো যে হচ্ছে জাস্ট খালি ডেড প্ল্যান্ট গুলা বা এনিমেল এদের বডি বা অর্গানিক ম্যাটার গুলা জাস্ট পাথরে জমা করে রাখলে গ্যাস প্রডিউস হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু অনেক ইজি হতো, মানুষ হচ্ছে কি আর্টিফিশিয়াল ভাবে গ্যাস প্রডিউস করে ফেলতে পারতেছিল। বাট ওটা কিন্তু আসলে না, এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। সেটা হচ্ছে যে তোমার যে এই যে অর্গানিক ম্যাটার গুলা রকে থাকবে, এগুলাতে অবশ্যই টিওসি হচ্ছে টোটাল অর্গানিক কার্বন। অর্গানিক যে কার্বনটা, মানে মেইনলি অর্গানিক ম্যাটার থেকে যে আমরা কার্বন গুলা পাই, সেটা খুব বেশি থাকতে হবে, প্রায় 0.5% থাকতে হবে। যদি ওই রকে এই পরিমাণ অর্গানিক কার্বন থাকে, তাহলেই মানে বলা যায় যে হ্যাঁ এটা একটা মানে গ্যাস প্রডিউসার জন্য কি বলে পারফেক্ট একটা রক বলা যায়, পারফেক্ট সোর্স রক বলা যায়। এবং কি আরেকটা যেটা ফ্যাক্ট, সেটা হচ্ছে থার্মাল ম্যাচুরিটি বাই বুরিয়াল টেম্পারেচার। তো থার্মাল ম্যাচুরিটি হচ্ছে এই যে গ্যাস ফর্ম করবে, আমার একটা টেম্পারেচার লাগবে, একটা রিকোয়ার্ড টেম্পারেচার আছে বা হিট আছে। জাস্ট খালি তাপ দিলাম বা হিট দিলাম গ্যাস প্রডিউস হয়ে গেলো তা কিন্তু না। একটা সার্টেন লিমিট পর্যন্ত ওখানে অবশ্যই হিট প্রডিউস হতে হবে, তাহলেই আমি গ্যাসটা পাবো বা গ্যাস প্রডিউস হবে ওই অর্গানিক ম্যাটার থেকে। ফার্স্ট ফ্যাক্টরটা বললাম অর্গানিক কার্বন, জাস্ট অর্গানিক কার্বন ওখানে পড়ে থাকলে গ্যাস প্রডিউস হবে না। এই যে চাপা পড়বে মাটির নিচে বা রকের নিচে, বা এত মিলিয়ন্স ইয়ার সেডিমেন্ট জমা হবে তার নিচে, অবশ্যই সেই যে ডেপথটা, ওই যে প্লেসটা অর্গানিক ম্যাটার যেখানে জমা আছে, সেখানে এমন একটা টেম্পারেচার আমাদের পেতে হবে বা হিট প্রডিউস হতে হবে, যাতে ওই টেম্পারেচারটা কি করে, এই যে গ্যাস প্রডিউস হওয়ার যে রিকোয়ারমেন্ট একটা টেম্পারেচার, সেটা ফুলফিল করে। এটা কি বোঝা গিয়েছে? মানে আমি বুঝাতে পেরেছি যে কি কি ফ্যাক্টর আছে যে গ্যাসটা কিভাবে প্রডিউস হবে? জি ম্যাম। একটা কি অর্গানিক কার্বন থাকতে হবে, আরেকটা কি একটা টেম্পারেচার, হ্যাঁ টেম্পারেচার থাকতে বা হিট থাকতে হবে, বা কি বলা যায় থার্মাল ম্যাচুরিটি আসতে হবে।
এই যে তোমার অর্গানিক ম্যাটার গুলা জমা হয় মাটির নিচে সাব সারফেসে যদি বলি, তো এগুলা কিন্তু এক একটা ফেজের মধ্য দিয়ে যায় বা জোন, একটা জোনের মধ্য দিয়ে যায়। 3টা জোন আছে মাটির নিচে বা সাব সারফেসে, ঠিক আছে? 3টা জোন আছে। নাম্বার 1 হচ্ছে ডায়াজেনেসিস, ক্যাটাজেনেসিস আর হচ্ছে মেটাজেনেসিস। এই যে জোনগুলা কিভাবে হচ্ছে র্যাঙ্কিং করা হয়েছে, ডায়াজেনেসিস যদি আমি চিন্তা করি, উপর থেকে চিন্তা করব, তাহলে বলো তো, উপর থেকে বলতে হচ্ছে মাটির নিচে শুরু থেকে আর কি, তাহলে কোন জোনটা সবার উপরে হবে? মাটির নিচে সাবসারফেসে কোন জোনটা এখানে সবার উপর হবে? ডায়া নাকি ক্যাটা নাকি মেটাজেনেসিস? বুঝতে পারতেছো না? ম্যাম একদম উপরে কি ডায়াজেনেসিস? ধরো এটা হচ্ছে আর্থের সারফেস, ঠিক আছে? দেখা যাচ্ছে? একটু ঘোলা, একটু জি। try করো, হ্যাঁ। এটা আর্থের সারফেস যদি আমি বলি, নিচের দিকে যে যাবো আমি, উপর থেকে কিন্তু আমি উপরে আছি, তো নিচের দিকে যাব, প্রথম জোনটা হবে ডায়াজেনেসিস, সবচেয়ে কম ডেপথে, সবচেয়ে কম দূরত্বে কি উপর থেকে, প্রথম জোনটা হচ্ছে ডায়াজেনেসিস। এরপরে আরো নিচে যাব, সে জোনটা হচ্ছে ক্যাটাজেনেসিস, এবং লাস্ট যে জোন সেটা হচ্ছে কি মেটাজেনেসিস জোন। ক্লিয়ার? এখন হ্যাঁ, একটা কথা আছে যে ট্রান্সফরমেশন অফ অর্গানিক ম্যাটার, এই যে অর্গানিক ম্যাটার গুলো আমরা পড়ে এসেছি, কার্বন এবং হাইড্রোজেন রিচ যে ম্যাটার গুলা বা কম্পাউন্ড গুলা, সেগুলো তখনই মানে এগুলা পেট্রোলিয়াম বা অয়েল গ্যাসে কনভার্ট হওয়ার দুটা মেইন ফাংশন হচ্ছে টেম্পারেচার এবং প্রেসার। সাফিসিয়েন্ট অ্যামাউন্টের টেম্পারেচার এবং প্রেসার থাকা লাগবে আমার, মানে প্রেসার দেওয়া লাগবে যদি কি চাই আমরা অর্গানিক ম্যাটার থেকে, পেট্রোলিয়াম চাই আর কি। এগুলো কিন্তু সব ন্যাচারাল প্রসেস, আমরা চাইলেই হচ্ছে তা না, এগুলো ন্যাচারালি। এটা ফিগারটা দেখা যাচ্ছে? তো দেখো ফার্স্টে, এটা আমি তো ফার্স্টে জোনটা দেখালাম যে এখান থেকে যদি তুমি এই যে ফার্স্ট ফিগারটা দেখো লেফট সাইডের, যে ডায়াজেনেসিস জোন দেখানো হয়েছে, ক্যাটাজেনেসিস এবং মেটাজেনেসিস জোন। নিচের দিকে যাচ্ছি আমি, উপর থেকে ধরো এটা সারফেস, এই জোনটা কি, প্রথম জোনটা কি, একদম সারফেসের নিচেই প্রথম জোনটা কি, ডায়াজেনেসিস, ডায়াজেনেসিস। দ্বিতীয় জোনটা হচ্ছে কি, ক্যাটাজেনেসিস। 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 আর লাস্টে হচ্ছে মেটাজেনেসিস, ডায়া ক্যাটা এবং মেটা। তো যখন প্রথম জোনটা সেখানে কি, মানে একদম কম ডেপথ না, প্রথম একদম কম ডেপথ, স্বাভাবিক মাটির নিচে যখন একটু সারফেসে নিচে যাবা, একদম ভিতরে, একদম ভিতরে, যত যত ভিতরে যাবো তত কি হবে, উপর থেকে প্রেসার বাড়বে না? প্রেসার বাড়বে, টেম্পারেচারও বাড়বে, বাড়বে না কমবে বলো তো? মাটি হবে, মাটি যত গভীরে, হ্যাঁ মাটি যত গভীরে যাবা তত হচ্ছে তোমার প্রেসারও বাড়ে, টেম্পারেচারও বাড়ে। তো সেই হিসেবে ডায়াজেনেসিস জোনে সবচেয়ে কম টেম্পারেচার থাকবে, সবচেয়ে কম প্রেসার থাকবে, তার থেকে বেশি থাকবে ক্যাটাজেনেসিস জোনে, এবং তার থেকে বেশি থাকবে, একদম বেশি থাকবে হচ্ছে মেটাজেনেসিস জোন। তো এখানে দেখো অর্গানিক ম্যাটার হচ্ছে দুই রকমের, যদি আমরা বলি, একটা কি ম্যারিন প্ল্যান্ট এন্ড এনিমেলস, আর একটা হচ্ছে কি টেরিস্টেরিয়াল উডি, মানে কি ল্যান্ডের যে প্ল্যান্ট গুলা, বড় বড় যে বৃক্ষ যদি বলি সেগুলা, দুই ধরনের। তো সেগুলা কি হয়, ফার্স্টে ডায়াজেনেসিস যে জোনটা, সেখানে গিয়ে কি হয়, ক্যারোজেনে কনভার্ট হয়, মানে জাস্ট সারফেসে গিয়ে উপরে কিছু সেডিমেন্ট জমা হয় বা কিছু সয়েল জমা হয়,
কি হয় সেটা জাস্ট খালি কেরোজেনে কনভার্ট হয়, কোনো টেম্পারেচার এবং কোনো প্রেসার কাজ করতেছে না ওখানে, মানে একদম কম টেম্পারেচার কম প্রেসার, যার ফলে কি হচ্ছে ওখানে কোনো গ্যাস এবং মানে ডায়াজেনেসিস জোনে আমরা কোনো গ্যাস বা তেল পাচ্ছি না, কি পাচ্ছি, কেরোজেন পাচ্ছি। ঠিক আছে, এরপরে কি হলো, আরো মানে ওই জোনের মানে আরো ভিতরে গেল, অর্গানিক ম্যাটার করে তোমার আরো সেডিমেন্ট এসে জমা হলো, উপর থেকে কি হলো, প্রেসার বাড়লো, টেম্পারেচার বাড়লো, তার ফলে এই ক্যারোজেনটা কি হলো, ক্যাটাজেনেসিস জোনে এন্ট্রি নিল। ক্যাটাজেনেসিস জোনে কি, যেটা বলে আসলাম, উপরে প্রেসারও বেশি, টেম্পারেচারও বেশি। তার ফলে কি হয়, যখন ধরো মানে মেইনলি ওই যে তোমার ক্যাটাজেনেসিস জোনের টেম্পারেচারটা হচ্ছে 60 থেকে 200, মানে 60 থেকে 200 ডিগ্রির মধ্যে ভ্যারি করে। তো যখন ধরো 60 ডিগ্রি বা 160, মানে 60 থেকে 160 ডিগ্রি টেম্পারেচার যখন আমরা পাই, বা কেরোজেনটা যখন হচ্ছে ওই টেম্পারেচার রিজিয়নে যায়, ওই রেঞ্জে যায়, তখন কি হয়, কেরোজেনটা কনভার্ট হয় কিসে, অয়েলে। কখন, যখন টেম্পারেচার রেঞ্জটা কতটুকু থাকে, 60 থেকে 160। এরপরে এটা কিন্তু ক্যাটাজেনেসিস জোনের মধ্যেই হচ্ছে। এরপরে দেখা যায় টেম্পারেচারটা আরেকটু রাইজ করলো, 160 থেকে 200 হয়ে গেল, তখন কি হবে, ওই যে অয়েল বা ওই যে কেরোজেনটা, সেটা অয়েল ছিল, গ্যাস ছিল, এরপরে কি হবে, অয়েলটা আরো ক্র্যাকিং মানে ক্র্যাক হয়ে সেটা গ্যাসে কনভার্ট হবে, মানে যত টেম্পারেচার বাড়বে তত হচ্ছে কি হবে, গ্যাস প্রডিউস হবে বেশি। তো এই জন্যই আমরা দুইটা উইন্ডো পাবো। উইন্ডো বলতে হচ্ছে মানে দুইটা জোন, আরেকটা ক্যাটাজেনেসিস জোনের, একটা হচ্ছে অয়েল উইন্ডো বলা হয়, আরেকটাকে বলা হয় গ্যাস উইন্ডো। নাম শুনে বোঝা যাচ্ছে যে মানে কি হতে পারে এই উইন্ডো দুটোতে, Yes. বলো তো কি হতে পারে। একটা গ্যাস থাকবে আর একটা অয়েল থাকবে। হ্যাঁ, একটা গ্যাস থাকবে আর অয়েল একটা, ফর্মেশন টেম্পারেচার আর কি, হ্যাঁ গুড, মানে ঠিক আছে, অয়েল ফর্মেশন। হ্যাঁ ঠিক আছে। এটা হচ্ছে কোথায় থাকবে, মানে আমরা ক্যাটাজেনেসিস জোনটাই যদি দেখি, সেখানে আমরা দুইটা উইন্ডো পাবো, একটা পাবো গ্যাস উইন্ডো, একটা পাবো অয়েল উইন্ডো। তো অয়েল উইন্ডো হচ্ছে এমন একটা ডেপথ, যে ডেপথে আমরা কি পাবো, শুধুমাত্র অয়েল পাবো আর কিছু গ্যাস পাবো। অয়েলের সাথে তোমরা হচ্ছে এটা ইন্ট্রোপিএমই তে পড়ে আসার কথা, যে অয়েলের সাথে সলিউবল অবস্থায় বা দ্রবীভূত অবস্থায় যদি আমরা বলি, কিছু পরিমাণ গ্যাস থাকে। এটা এটা পড়ে এসেছো কিনা তোমরা, এটা কি জানো, মানে অয়েলের সাথে কিছু পরিমাণ গ্যাস থাকে যে দ্রবীভূত অবস্থায় থাকে। আচ্ছা যাই হোক, অয়েল উইন্ডোতে হচ্ছে ম্যাম ওই গ্যাস অয়েল কন্ট্যাক্টের বিষয়টা, না, কন্ট্যাক্টের বিষয়টা না, কন্ট্যাক্টের বিষয় হচ্ছে যেটা তুমি অয়েল রিজিয়ন, অয়েল জোন শেষ হওয়ার পরে গ্যাস জোন, সেটা তো কন্ট্যাক্ট হচ্ছে তোমার ওই অয়েল এবং গ্যাসের যে কন্ট্যাক্ট পয়েন্টটা, সেটা। আরেকটা আছে অয়েলের সাথে কিছু পরিমাণ গ্যাস থাকে সলিউবল অবস্থায়, এরপর এটা সারফেসে আলাদা হয়। আচ্ছা এগুলো অনেক আসলে ডিটেলস পড়াশোনা, বাট এই জিনিসগুলো আসলে ইন্টারপিএমই তে মানে থাকার কথা আর কি, আমরা দেখেছিলাম, আমরা যখন পড়ি তখন ইন্টারপিএমই তে আমরা পড়ে এসেছিলাম। আচ্ছা ঠিক আছে, তো মেইনলি আমরা অয়েল উইন্ডোতে অয়েল পাচ্ছি, এবং গ্যাস উইন্ডো, যখন অয়েল উইন্ডোর পরে যখন টেম্পারেচার রাইজ করতেছে, তোমরা যদি পাশের ফিগারটা দেখো, হ্যাঁ পাশের ফিগারে দেখতেছো যে হচ্ছে একটা অয়েল উইন্ডো দেখা যাচ্ছে, একটা অয়েল উইন্ডো আর একটা হচ্ছে কি গ্যাস উইন্ডো দেখা যাচ্ছে। দেখো এই যে তোমার টেম্পারেচার রেঞ্জ, এই যে ওয়াই এক্সিসে আছে হচ্ছে গিয়ে টেম্পারেচার দেখো 50 100, মানে যত নিচের দিকে যাচ্ছে, এটা তো সাবসারফেস উপরে, যত নিচের দিকে যাচ্ছে বা যত ডায়াজেনেসিস থেকে ক্যাটাজেনেসিস মেটাজেনেসিস দিকে যাচ্ছে, তত টেম্পারেচার বাড়তেছে। এবং দেখো প্রথম থেকে যেমন 50 পরে 60 থেকে প্রায় 160 পর্যন্ত যে জোনটা, সেটাকে আমরা বলতেছি অয়েল উইন্ডো। কারণ এখানে আমরা কি পাচ্ছি, অয়েল পাচ্ছি, কিছু পরিমাণ গ্যাস পাচ্ছি, অয়েল এন্ড গ্যাস দুইটাই পাচ্ছি। বাট যখন টেম্পারেচার একদম 100 থেকে 200 মানে অনেক বেশি, তখন সেটা হচ্ছে গ্যাস উইন্ডো, সেখানে হচ্ছে গ্যাসের পরিমাণ অনেক বেশি, কিছু পরিমাণ অয়েল পাচ্ছি আমরা। এই যে গ্যাসটা মানে এই যে গ্যাসটা ফর্ম করতেছে এখানে, এই গ্যাসটা হচ্ছে কি থার্মোজেনিক গ্যাস। কেন, কারণ হিটের কারণে এখানে গ্যাস প্রডিউস হচ্ছে। এবং এটা গেল হচ্ছে তোমার, ও আচ্ছা আরেকটা কথা, ক্যাটাজেনেসিস জোনের একটা নাম আছে, সেটা হচ্ছে হাইড্রোকার্বন কিচেন। ক্যাটাজেনেসিস জোনটা তো ক্লিয়ার, যেখানে আমরা মেইনলি অয়েল গ্যাস পাচ্ছি, আমাদের ডিজায়ার জোন যেটা সেটা। তো এখানে আরেকটা নাম হচ্ছে হাইড্রোকার্বন কিচেন। কেন হাইড্রোকার্বন কিচেন বলা হচ্ছে এটাকে, বলো তো? যদি এতক্ষণ যা পড়িয়েছি বুঝে থাকো, তাহলে বলো তো কেন হাইড্রোকার্বন কিচেন বলা হচ্ছে এই জোনটাকে, জাস্ট ক্যাটাজেনেসিস জোনটাকে। মানে এখানে অয়েল আর গ্যাস বেশি পাওয়া যায়। হ্যাঁ এটাই আর কি, যে কিচেনে কি আমরা রান্না বান্না করি না, তো এরকম আর কি। ক্যাটাজেনেসিস জোনে হচ্ছে অয়েল গ্যাসটা ক্রিয়েট হচ্ছে, কেরোসিন তো আমাদের
যদি খাবার হিসেবে চিন্তা করি আমরা এগুলাকে, যে আমাদের মেইন খাবার হচ্ছে অয়েল গ্যাস, কেরোসিন তো আমরা খেতে পারবো না, আমাদের মেইন ফুডটা হচ্ছে কি অয়েল গ্যাস। আমি একদম ইনফর্মাল কথাবার্তা বলতেছি। তো অয়েল আর গ্যাস হচ্ছে আমাদের মেইন ডিজায়ার প্রোডাক্টটা। এগুলো আমরা কোথায় পাচ্ছি? হাইড্রোকার্বন, মানে এগুলো মেইনলি অয়েল গ্যাসটা কি হাইড্রোকার্বন রিচ প্রোডাক্টই তো, হাইড্রোকার্বন বলা যায়, কিন্তু অয়েল গ্যাস না বলে তুমি কিন্তু হাইড্রোকার্বন বলতে পারো। সামনে যখন বলবো তখন দেখবে হাইড্রোকার্বন বলতেছে, কারণ মেইন কম্পাউন্ড কি ওদের? হাইড্রোকার্বন, হাইড্রোজেন এবং কার্বন। তো এই ক্যাটাজেনেসিস জন্যই তো আমরা আমাদের ডিজায়ার হাইড্রোকার্বনটা পাচ্ছি, তার মানে এটাকে আমরা হাইড্রোকার্বন কি যেন বলতে পারতেছি। এটা একটা ইনফর্মাল নেম। তো এরপরে যাচ্ছি আরো, তো ডেপথ উপরে তো অবশ্যই সেডিমেন্ট আরো জমা হবে, বা হচ্ছে অয়েল গ্যাস গুলো আরো নিচে, মানে অর্গানিক ম্যাটারটা আরো নিচের দিকে যাবে। ওরা কি করবে, যখন আরো বেশি ডেপথে চলে যাবে, আসলে বেশি গভীরে যাবে, উপর থেকে প্রেসার বাড়বে, টেম্পারেচার বাড়বে। টেম্পারেচার বাড়বে বলতে 200 থেকে 250 হয়ে যাবে, অনেক, কিন্তু এটা কিন্তু ডিগ্রি সেন্টিগ্রেডে। তখন যে জোনটায় ওরা প্রবেশ করে সেটা হচ্ছে কি মেটাজেনেসিস, একদম লাস্ট জোন। ওই জোনে গিয়ে মানে অয়েল এন্ড গ্যাস তো যত টেম্পারেচার পাবে কি হবে? ক্র্যাকিং শুরু হবে না? ক্র্যাকিং আমি বললাম একটু সামনে পড়বা, ক্র্যাকিং হয় কি, মানে অয়েল দেখো যখন টেম্পারেচার আমার 60 থেকে 160 ছিল তখন অয়েল পেয়েছি আমরা, এরপর যখন আরো বেড়ে গেছে তখন অয়েল পুরোপুরি ভ্যানিশ হয়ে গেছে, অয়েল আর ক্রিয়েট হচ্ছিল না, সেটা গ্যাস ক্রিয়েট হচ্ছিল। এবং যখন দেখা যাবে আরো বাড়তেছে টেম্পারেচার, আমরা লাস্টে গিয়ে পাবো কার্বন রেসিডিউ। ওই যে অর্গানিক ম্যাটার গুলো এগুলা ক্র্যাকিং হতে 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 লাস্টে গিয়ে পাবো কার্বন রেসিডিউ, গ্রাফাইট পাবো, পিট পাবো। এবং দেখা যাবে যে যদি প্রোডাক্টের উপর ডিপেন্ড করে সেখানে হচ্ছে ইয়াও পাবো, কোল পাইতে পারি। বাট এই যে লাস্ট জোনটা, এটা হচ্ছে একদম লাস্ট জোনে গিয়ে এখানে হচ্ছে বলা যায় যে একদম অয়েল এন্ড গ্যাস ডিস্ট্রয় হয়ে যায়, এখানে গিয়ে আর কোনো অয়েল এন্ড গ্যাস আমরা পাই না। কখন? যখন মেটাজেনেসিস জোনে প্রবেশ করে। কারণ কি? সেখানে টেম্পারেচার এবং প্রেসার অনেক হাই। তো এই ফিগারটা খুব ইম্পর্টেন্ট, মানে এই দুইটা, এখানে কিন্তু দুইটা ফিগার। প্রথম যে ফিগারটা সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ অর্গানিক ম্যাটার, মানে কোন জোনে অর্গানিক ম্যাটারটা কোন প্রোডাক্টে কনভার্ট হচ্ছে। আর সেকেন্ড যে ফিগারটা মানে রাইট সাইডের, সেটা হচ্ছে ইভলিউশন অফ অয়েল এন্ড গ্যাস থ্রু অয়েল এন্ড গ্যাস উইন্ডো, মানে অয়েল এন্ড গ্যাস উইন্ডোতে কত টেম্পারেচারে কোন জোনে অয়েল পাচ্ছি কোন জোনে গ্যাস পাচ্ছি সেই ফিগার। ধরো একটা ফিগার আসে আবার দুইটা দিয়ে দিও না, যদি পড়ে দেখবা, কোশ্চেন পড়ে দেখবা, ঠিক আছে? বাট যদি আসে থার্মোজেনিক গ্যাস বা অরিজিন অফ ন্যাচারাল গ্যাস, সেই ক্ষেত্রে হচ্ছে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আরো বুঝে পড়বা যখন, এটা আমি যেগুলো মুখে বললাম ঠিক সেম কথাগুলোই তোমার হচ্ছে এই যে বিভিন্ন জোনে বলা আছে, যে এই জোনকে এটা বলা হচ্ছে, এই জোনের ডেপথ এত, এই জোন হচ্ছে তোমার হচ্ছে এত ডিগ্রি সেন্টিগ্রেডে থাকে, এগুলো হচ্ছে ডিটেলসে বলা আছে। তো ডায়াজেনেসিস জোনে যেহেতু এই যে দেখো পরে ডায়াজেনেসিস জোনে তো আমরা শুধু কেরোসিন পাই, আমরা আমাদের ডিজায়ার্ড অয়েল গ্যাস পাই না। তো এই জোনটাকে ইম্যাচিউর জোন বলা হয়। আর ক্যাটাজেনেসিস জোনকে যেহেতু আমরা মানে ডিজায়ার্ড প্রোডাক্টটা পাচ্ছি বা অয়েল গ্যাস পাচ্ছি, সেটাকে বলা হয় ম্যাচিউর জোন। এটা কি ক্লিয়ার এখন? মানে যদি থার্মোজেনিক গ্যাস বলি আমি, এটা কি ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে তোমার এখানে অয়েল উইন্ডো কোনটা গ্যাস উইন্ডো মেইনলি ওদের বলা আছে, কোনটা গ্যাস উইন্ডো কোনটা অয়েল উইন্ডো। ওদের কিন্তু অয়েল উইন্ডো আর গ্যাস উইন্ডো আমরা হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়েট করতে পারি তাদের ডেপথ এবং টেম্পারেচার রেঞ্জ দিয়ে, ঠিক আছে? ওদের হচ্ছে মেইন পার্থক্য হচ্ছে ডেপথ এবং টেম্পারেচার মেটাজেনেসিস জোন। এখন আমরা আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাস হচ্ছে কি আজকে এই পর্যন্ত থাকুক। তোমরা তো একটা ক্লাস করোনি কালকে, ওই ক্লাসের শিডিউলটা আমাকে কবে দিবা? আমি তো বলেছিলাম সিআরকে আজকে করবো দুইটা ক্লাস। ম্যাডাম হ্যাঁ। ম্যাডাম আমি আপনাকে আজকে রাতেই জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এতটুকু থাকুক। আচ্ছা আমি যতটুকু মানে কাল আজকে কোনটা শেষ করলাম, থার্মোজেনিক গ্যাস না, আর বাকি এই গ্যাসটা ডিটেলস লাগে বুঝছো, এটাই তো ডিটেলস আছে, বাকিগুলো হচ্ছে অত ডিটেলস নাই, অল্প কিছুক্ষণ মানে ধরো এই লেকচারটা শেষ করতে আর বেশিক্ষণ লাগতো না। তো আমি এটা নেক্সট ক্লাসে পড়াবো যেহেতু বেশি পড়ে গেছে নোট আজকে। আর ওই যে মাইগ্রেশন যেটা একজন কোশ্চেন করেছিল যে নিচে জমা হয়ে সেটা উপরে চলে গেলে কিভাবে, ওটা মাইগ্রেশন, ওটাও একটা টপিক। পেট্রোলিয়াম ট্র্যাপ, এগুলো সামনে পড়াবো, মানে সামনের কয়েকটা লেকচারে পেট্রোলিয়াম নিয়ে রিজার্ভার এসব নিয়ে। তো আজকে এতটুকু থাকুক, নেক্সট ক্লাসে এগুলো একটু পড়ে আসবা, এবং হচ্ছে যদি কোনো কোশ্চেন থাকে তখন জিজ্ঞেস করেন, পড়লে তো আরো দেখবা আরো কোশ্চেন আসতেছে মাথায়। তো এতক্ষণ যেটা পড়ালাম এর মধ্যে কোনো কোশ্চেন আছে তোমাদের? না ম্যাডাম, ম্যাডাম বাসে পড়তে হবে, একটু পড়ার পর তারপর বলতে পারবো হ্যাঁ আসলে। ঠিক আছে, একটু পড়ে দেখলো, তাহলে হচ্ছে গিয়ে মানে ক্লিয়ার হবে জিনিসটা। তারপরে যখন পরীক্ষার সময় পড়তে যাবা সব গুলাই ফেলবে একসাথে, মানে এখন তো একদম নতুন তোমরা। এখন হচ্ছে লেকচারটা শেষ হলে লেকচারটা একটু রিভাইজ দিবা, না হলে দেখবা ডিএল এর সময় গিয়ে সব
ভুলাই ফেলতেছো। তোমরা তো কোনো টার্ম ফাইনাল দাও নাই এখনো, দিছো? না ম্যাডাম। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু থাকুক। স্লাইডটা হচ্ছে আজকে, আচ্ছা আমি দিয়ে দিব আজকে। কালকে তো ক্লাস নেই তোমাদের সাথে আমার, বুধবারে ক্লাস। জি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তুমি হচ্ছে আমাকে বুধবার বা বৃহস্পতিবার বা কালকেও তোমাদের মানে তোমাদের যখন শিডিউল ফাঁকা থাকে আমাকে একটা শিডিউল দিয়ে দিও এই উইকে। ঠিক জি আছে। ম্যাডাম। আর গত ক্লাসের লেকচার নিয়ে কারো কোনো প্রবলেম আছে? মানে হচ্ছে কিছু বুঝতে প্রবলেম হচ্ছিল ওই ফরমেশন গুলা, স্ট্যাবুলার ডিপ বেসিনের? না ম্যাডাম। তোমরা পড়ছো আসলে? না ম্যাডাম বলতেছো, পড়ছো তোমরা আসলে? বলো তো, কোশ্চেন করলে পারবে এখন? ম্যাডাম খুব একটা পড়া হয় নাই, কারণ কেন কালকে পড়া? আমাদের ম্যাডাম কালকে আমাদের পরীক্ষা। আমরা সবাই ওইটা নিয়ে ব্যস্ত এখন। কি পরীক্ষা কালকে? কালকে আমাদের মাইনিং এর উপর পরীক্ষা নেবে ইস্তিয়াক। সিটি? জি জি। সিটি, সিটি তো ছোট, 20 মার্কস, 20 মার্কস না 10 মার্কসের সিটি। না ম্যাডাম, ম্যাম 20 অ্যাসাইনমেন্ট মার্কেরই, ছিল তো কিন্তু ম্যাডাম ওই জন্য। অ্যাসাইনমেন্টের জন্য অনেক কিছু দিছে আসলে। আমি অনেক কিছু দিয়ে দেই? আমি কি আরেক সাবজেক্টের জন্য আমারগুলা না ম্যাম বেশি। কি কালকে কোন টপিকের উপর পরীক্ষা? মাইনিং? এরকম তো তোমরা হচ্ছে এক্সপ্লোরেশন। এক্সপ্লোরেশন, এরকম তো দেখা যাবে একদিনে 2টা সিটি পড়তেছে। যখন লাস্ট উইক 13টা সাইকেল তো ক্লাস করা লাগে, লাস্টের উইকে গিয়ে এরকমও হয় একদিনে 2টা সিটি থাকে, কুইজ ভাইবা থাকে, ভাইবা থাকে, এমনও হয় কিন্তু, জানো? তখন কি করবা? আর এখন অনলাইনে বাসায় বসে বসে অনলাইনে ক্লাস করতেছো আর বলতেছো হয়তো চাপ পড়ে গেছে। সামনে কি করবা যখন একদিনে 2টা সিটি থাকবে, একটা কুইজ ভাইবা থাকবে, রিপোর্টও জমা দেওয়া লাগবে, তখন কি করবা? ম্যাডাম আস্তে আস্তে ঠিক হয়ে যাব। এখন তো ম্যাডাম সত্যি কথা বলতে মানে কখনো তো আসলে এরকম মানে পড়ি নাই, বা ধরেন একদম সম্পূর্ণ নতুন, কিন্তু ম্যাডাম একটু ম্যাডাম সবকিছু গুছাইতে একটু সময় লাগে। আস্তে আস্তে ম্যাডাম ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে প্রত্যেক টার্মেই হবে, এই টার্মেও ধরো এখন তো সিচুয়েশনটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু প্রত্যেক টার্মে এরকম হয় একদিনে 2টা সিটি থাকে, সকালে এসে একটা সিটি দিবা, আরেকটা সিটি দিবা, মাঝখানে কুইজ থাকবে, তারপরে বিকেলে ভাইবা থাকবে, অনেক হয় এরকম। আর আমাদের অনেক ক্রেডিট, আমাদের দেখা যায় যে লাস্টের দিকে অনেক প্রেসার পড়ে যায়, মানে আমাদের সাবজেক্টে আর কি। ঠিক আছে, তাহলে ভালো থাকো তোমরা, নেক্সট ক্লাসে দেখা হবে। আর পড়াশোনা করে একটু, এক সাবজেক্টের জন্য তাই বসে মানে এখন যেটা পড়ালাম এরপরে ক্লাস তো এইটাই পড়াবো, দেখা যাবে তোমরা কিছু বুঝতেছো না। হ্যাঁ জি। দেন না, দেন না। আর কারো কোনো কোশ্চেন আছে? আমি তাহলে মিটিং শেষ করলাম, ক্লাস না শেষ ম্যাডাম, করলাম। কারো আপাতত আর প্রশ্ন নাই। তুমি বলতেছো কেন? সবাই কি তোমাকে বলছে আমাদের কোনো কোশ্চেন নেই? কেউ তো কিছু বলতেছো না। ঠিক আছে, ম্যাডাম মেসেঞ্জার। মেসেজ দিছো না? হ্যাঁ ওবি।